চীনের মধ্যে ওই জায়গাটা বিখ্যাত। এখানে যে কাবাবগুলো বিক্রি হচ্ছে এগুলো সব হচ্ছে অক্টোপাসের কাবাব, উইমেন স্ট্রিট বা মুসলিম কোয়ার্টার। তো শুয়োরের পায়ের নলি কিন্তু এইখানকার একটা বিখ্যাত খাবার। অনেক বুঝালাম, বলছে না এটা অ্যালাউ করা যাবে না, এটা আমাদের নিয়মের বিরুদ্ধে। খুব বিখ্যাত খাবার এখানকার, এটা খুব চলে, বিফ জার্কি, বিফের ছবিও দেওয়া রয়েছে। শিয়ানের বিখ্যাত নান, যেটা তৈরি হয়েছে সূর্যমুখীর বীজ দিয়ে। এখানে হুই বলতে বোঝায় একটা বিশেষ মুসলিম সম্প্রদায়কে। আর এই রাতে 11টার সময় এইসব গলিগালা আমার খুব একটা সেফ লাগছে না কাকি। আজ 31শে মে 2026। চায়নার টাইম হচ্ছে সকাল 6:32 আর ভারতের সময় হচ্ছে 4:02 ভোর। এখন গন্তব্য চংকিং থেকে শিয়ানের উদ্দেশ্যে 7:19 ট্রেন। দেখা যাক কখন গিয়ে স্টেশনে পৌঁছাচ্ছি। যদিও সকালবেলা রাস্তাঘাট ফাঁকা আছে, হয়তো খুব বেশি সময় লাগবে না। এখানকার যা ভৌগোলিক পরিবেশ, ভোর 5:30 হয়ে হচ্ছে সানরাইজ, আর সানসেট হয়ে হচ্ছে সন্ধ্যে 7:30 সময়। অনেক সকালে আলো উঠে যায়, আবার অনেক রাত পর্যন্ত আলো থাকে। চংকিং বে নর্থ রেলওয়ে স্টেশন। সকাল 6:47 ক্যাব আমাকে ড্রপ করে দিলে হচ্ছে চংকিং বে রেলওয়ে স্টেশনে। বে মানে হচ্ছে নর্থ। এখানে স্টেশনের কিন্তু একদম গেটের মুখ পর্যন্ত ক্যাব যায় না, দূরে নামায়, খানিকটা হাঁটতে হয়। চায়নায় আসলে একটা জিনিস আপনাদের বুঝে নিতে হবে, এতদিনে হয়তো বুঝে নিয়েছেন, যে এই ট্রিপে প্রচুর হাঁটাহাঁটির ব্যাপার আছে সব জায়গাতেই। আর সেই সাথে এখনও অবধি যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিন, কারণ আজ আমাদের গন্তব্য হচ্ছে চংকিং বে থেকে শিয়ান বে। চংকিংটা হচ্ছে চীনের দক্ষিণ পশ্চিম দিকে, আর শিয়ানটা হচ্ছে উত্তর পশ্চিমে। তো দক্ষিণ পশ্চিম থেকে আজ আমরা যাব হচ্ছে উত্তর পশ্চিমে। আমাদের এই যে ট্রেন জার্নি সেটা হবে হচ্ছে মোট 5 ঘন্টা 45 মিনিটের। এখান থেকে সকাল 7:19 ট্রেন ছাড়বে, আর শিয়ান গিয়ে পৌঁছাবে হচ্ছে বেলা 1:05। আজ শুধুমাত্র ঘুম খারাপই নয়, আজ মনে হচ্ছে দিনটাও খারাপ। স্টেশনে ঢুকতে গেলে তো ভালো রকম স্ক্যান হয়। আগের দিন যখন আমি ওই শেনজেন থেকে ট্রেন জার্নি করেছিলাম ঝাংজিয়াজির পথে, তো স্ক্যানিং মেশিনে আমার ওই ইয়েটা আটকিয়েছিল, ব্যাগটা। কেন? ব্যাগের মধ্যে ওই ফল কাটা ছুরি ছিল। আজকে এখানে আটকিয়েছে, বলছে ছুরি দেওয়া যাবে না, ছুরির সাইজ হচ্ছে 8 সেন্টিমিটার। বলছে চায়নার হাই স্পিড ট্রেনে ওদের রুলস আছে যে ছুরি নিয়ে ট্রাভেল করা যাবে না। আমাদের যেমন ফ্লাইটে ছুরি অ্যালাউ নয়, এখানেও তেমনি ছুরি অ্যালাউ নয়। অনেক বুঝালাম, বলছে না এটা অ্যালাউ করা যাবে না, এটা আমাদের নিয়মের বিরুদ্ধে। যাই হোক, আমি আর কথা বাড়ালাম না, কারণ কথা বাড়ানোর চক্করে আমার ট্রেন মিস হবে। এখন বাজে হচ্ছে 6:59, 7:19 ট্রেন, 19 মিনিট সময় আছে। আমাকে যেতে হবে হচ্ছে 5A প্ল্যাটফর্মে। 5A 25খানা প্ল্যাটফর্ম, 5 রয়েছে সে আগে। 5A বোর্ডিং গেটের কাছে এরকম লাইন দিয়ে পাসপোর্ট বা টিকিট স্ক্যান করে ঢুকতে হবে। আর আমার তো সেকেন্ড ক্লাসের টিকিট, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস সবাইকে লাইনে দিতে হবে। আর কেউ যদি এই ট্রেনে বিজনেস ক্লাসে ট্রাভেল করে, তাহলে বিজনেস ক্লাসের চেক ইনের জন্য লাইন পড়ে না, ফাঁকাই থাকে, ভাড়াও প্রচুর। চলে এলাম প্ল্যাটফর্ম নাম্বার 5A-তে। এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার D1713। এটা চায়নার কিন্তু জি সিরিজের ট্রেন নয়, এটা হচ্ছে ডি সিরিজের ট্রেন, যার নাম্বার হচ্ছে 1713। ছাড়বে হচ্ছে সকাল 7:19। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে 4। উঠে পড়লাম কোচ নম্বর 4-এ, আর এখানে আমার সিট নাম্বার হচ্ছে 2A। আর এখানে যদি সিটের নাম্বার হয় A কিংবা F, সেটাই হচ্ছে উইন্ডো সাইড, বাকিগুলো কিন্তু উইন্ডো সাইড নয়। A হলে উইন্ডো সাইড, F হলে উইন্ডো সাইড। এই ট্রেন জার্নিতে আমার ভাড়া পড়েছে ওই 4700 টাকা মতো। এক্স্যাক্ট কত ফিগার আমি নিচে লিখে দিলাম। কোনো কোনো ক্ষেত্রে টিকিট ওয়েটিংও হয়, ওয়েটিংও থাকে, কিন্তু সেটা কনফার্ম হবে কি হবে না বলা মুশকিল। আমাদের মতো ওরকম নয় কিন্তু, যে ওয়েটিং 72, 73, 14 ওরকম নয়। হয়তো কিছু ওয়েটিং থাকলো, এবার সেগুলো কখনো কখনো কনফার্ম হয়, কখনো কনফার্ম হয় না। তো এই কামরায় 2-4 জন যাত্রী এমনও আছে যারা দরজার ধারে দাঁড়িয়ে আছে, তাদের টিকিট কনফার্ম হয়নি। টিটিএস হয়তো ম্যানেজ করে দেবে। চেকিং সবসময় হবে এখানে। 7:19 ট্রেন ছাড়লো, আর এখানে ট্রেন ছাড়ার 1-2 মিনিট আগে, 2 মিনিট আগে গেট বন্ধ হয়ে যায়। চংকিং থেকে শিয়ান রেলপথের দূরত্ব ওই 970 কিলোমিটার মতো। সময় লাগবে 5.5 ঘন্টা। যে সময়টা কাজে লাগালাম রাতের অসম্পূর্ণ ঘুমটা সম্পূর্ণ করে নেওয়ার জন্য। এই ধরনের ট্রেনকে আমরা বলি হচ্ছে বুলেট ট্রেন, বাট চায়নাতে বলা হচ্ছে হাই স্পিড ইএমইউ ট্রেন। আমাদের ওখানে ইএমইউ ট্রেন যেরকম, এটাও ঠিক সেরকম। তো সেই ট্রেনের মধ্যেও ভাগ রয়েছে। তো আজ যে ট্রেনে ট্রাভেল করছি, এই ট্রেনটার মডেল হচ্ছে ডোংচে। তো ডোংচের সর্বোচ্চ স্পিড হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই রুটে ট্রেনের অ্যাভারেজ স্পিড আছে ওই 170 থেকে 180 এরকম স্পিডে চলছে। কারণ এই রুটটায় প্রচুর পাহাড় রয়েছে, প্রচুর টানেলস রয়েছে, মাঝপথে অনেকগুলো স্টেশনও রয়েছে। এখন বাজে হচ্ছে 11টা, আমি ঘুমোচ্ছিলাম, এত ঘুম, আর মানে বাইরের দৃশ্য দেখার বা আপনাদেরকে বিভিন্ন স্টেশনের গল্প বলার অবকাশ ছিল না, মানে শরীর পারমিট করছিল না।
তারপরে মাঝে মধ্যে বিভিন্ন স্টেশনে ট্রেন থামছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে মাইকে, স্টেশনের নাম এই সেই। আমার লাগেজটা রেখে দিচ্ছি ওইখানে, তো ওটা অর্ধেক মাঝে মধ্যে ঘুমের মধ্যে চোখ যাচ্ছে, আরে লাগেজ আসছে তো, যেমন হয় আমাদের ইন্ডিয়ান রেলে। এখানে ট্রেনে যেহেতু গরম জল রয়েছে, গরম জল ব্যবস্থা রয়েছে, তো ওখান থেকে আর কি গরম জল দিয়ে চা বানিয়ে নিয়ে এলাম। তো সকাল থেকে চা খাই হয়নি, আর সেই সঙ্গে বিস্কিটও রয়েছে। আগের দিনের কেনা কেক ছিল, আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটা কেক আর ডিম সিদ্ধ দিয়ে আর জুস রয়েছে, এই দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। ছেড়ে দিল আমাদের ট্রেন নিংচিয়াং নর্থ স্টেশন। নিংচিয়াং নর্থ হচ্ছে ছোট্ট একটা স্টেশন, যেটা এই চংকিং আর শিয়ানের মধ্যে পড়ে। তো এই স্টেশনে আমাদের ট্রেনের ওই 2 মিনিট মতো স্টপ ছিল। এর পরের যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে একটা বড় স্টেশন, নাম হচ্ছে হাংচুং। একটু আগে একটা নদী পার করলাম, তার নাম হচ্ছে হান নদী। তো সেই হান নদীর অববাহিকায় যে শহর, তার নামই হচ্ছে হানচং। এটা পরে হচ্ছে চায়নার শিয়ান প্রদেশে। চীনে একটা রাজবংশ ছিল, তার নাম হচ্ছে হান, হান রাজবংশ বা হান ডাইনেস্টি। তো সেখানকার যে প্রতিষ্ঠাতা ছিলেন সেই হান রাজবংশের, তিনি এখান থেকেই তার রাজত্বের সূচনা করেছিলেন। তো এই হচ্ছে সেই হানচং স্টেশন। সময় সকাল 11:36 ছেড়ে দিল আমাদের ট্রেন হানচং স্টেশন। 6 মিনিট স্টপ ছিল এই স্টেশন, যেহেতু বড় স্টেশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে ফপিং। সকালবেলা যখন জার্নি শুরু করেছিলাম কীরকম রোদ ছিল, বা গতকাল চংকিংয়েও কীরকম রোদ ছিল, কিন্তু আজ যখন শিয়ানের দিকে যাচ্ছি, মানে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিমের দিকে, এদিকটার মানে পরিবেশটা কিন্তু অন্যরকম। দূরে সব পাহাড়। এবার যে স্টেশনটা আসছে সেটাও খুব সুন্দর একটা জায়গা, আর চারিদিকে সব ধান ক্ষেত। চায়নাতে ধান কিন্তু প্রচুর হয়। চায়না রেলওয়েতে এই যে হাই স্পিড ট্রেনগুলো চলে না, এখানে প্রত্যেকটা সিটের সাথে এরকম একটা ডিসপোজেবল ব্যাগ থাকে, আপনার খাওয়া দাওয়ার পর যা ওয়েস্ট সেগুলো এখানে রাখার জন্য, যাতে ট্রেনকেও নোংরা না করে। তারপরেও কি নোংরা করে না করে, সবাই যে মানে ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তা নয়। আমাদের মতো প্রচুর লোক এই ট্রেনে আছে, আমি দেখেছি। আর কিছু খেলো, এখানে হয়তো বোতল রেখে দিয়েছে, নিচে রেখে দিয়েছে, ওয়েস্ট বিনে ফেলে না। এখানে কিন্তু ওয়েস্ট বিনও রয়েছে, তা সবাই কষ্ট করে নিয়ে গিয়ে ফেলে না, এখানেও রেখে দেয়। লোকজনের সিভিক সেন্স যে সবার এখানে আসে তা নয়, কিন্তু এরা চেষ্টা করে, মানে এখানকার যারা স্টাফ রয়েছে ট্রেনে বা প্ল্যাটফর্মে, আমি দেখেছি এরা কিন্তু সবসময় ক্লিন রাখে। ট্রেনে জল পড়ছে, কিছু পড়ছে, এসে সবসময় পরিষ্কার করে দিচ্ছে। প্ল্যাটফর্মে তাই কিছু নোংরা হচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। মানে সব কিছু টিপটপ রাখার চেষ্টা করে। আর সবসময় কিন্তু ট্রেনে পুলিশ রয়েছে, রেল পুলিশ যাকে বলে। তো ওদের কাছে ক্যামেরা আছে, কিন্তু ওরা কিন্তু সবসময় কামরায় টহল দিচ্ছে, কেউ কোনো ঝামেলা করছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। বেলা 12:08 আমাদের ট্রেন এসে পৌঁছলো যে ফপিং স্টেশনে। আর ফপিং স্টেশনের চারিদিকে হচ্ছে পান্ডাদের ছবি, কারণ এই ফপিংকে বলা হচ্ছে পান্ডাদের স্বর্গরাজ্য। জায়েন্ট পান্ডা এখানে প্রচুর পাওয়া যায় বনে জঙ্গলে। এখানে কিংলিং বলে একটা পাহাড় আছে, তো সেই পাহাড়িতে জঙ্গল, সেখানে জায়েন্ট পান্ডা প্রচুর রয়েছে। তো এটাকে বলা হচ্ছে পান্ডাদের আর কি মেন স্বর্গরাজ্য। পান্ডারা এখানে থাকে, ওদেরই আবাসস্থল। তো এই জায়গার নাম হচ্ছে ফপিং। 12:47 আমাদের ট্রেন একদম রাইট টাইম এসে পৌঁছালো তার যাত্রাপথে আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ান শহরের। এটা হচ্ছে শিয়ানশি স্টেশন। শিয়ানশি কেন? শি মানে হচ্ছে পশ্চিম। একটা হিন্টস দিয়ে রাখি আপনাদের জন্য, এরপরে যখন আমি শিয়ান থেকে বেজিং যাব, কালকে 1 তারিখ 1 জুন, কালকে রাত্রে আমার ট্রেন আছে শিয়ান থেকে বেজিং। তো ওটাতে রাতে ট্রেনে জার্নি করব, মানে চীনে এসে বুলেট ট্রেনে তো জার্নি করলাম, এখনও কিন্তু এখানকার এক্সপ্রেস ট্রেন বা মেল ট্রেনে ট্রাভেল করিনি। তো এক্সপ্রেস ট্রেনে শুধু ট্রাভেল করা নয়, সেখানকার ফার্স্ট এসি কীরকম হয়, মানে এক রাতের জার্নি, সেই ফার্স্ট এসি জার্নি কীরকম সেটাও কিন্তু কভার করব এর পরের পর্বে। শিয়ানের যে মেন জায়গা, যেটা হচ্ছে বেল টাওয়ার বা হুইমিন স্ট্রিট বা মুসলিম কোয়ার্টার, যেখানে আমি থাকবো, সেটা কিন্তু অনেকটাই দূরে। তা সেই জন্যই আমাকে নামতে হবে কাছের স্টেশনে। কাছের স্টেশন হচ্ছে শিয়ান বে, তাও কাছে বলতে খুব কাছে নয়। শিয়ান বে বা শিয়ান নর্থে কিন্তু ওই হুইমিন স্ট্রিট হচ্ছে প্রায় 40 মিনিটের জার্নি। এখানে প্রত্যেকটা স্টেশন থেকে প্রত্যেকটা শহর হচ্ছে দূরে। আর হাই স্পিড যে ট্রেন, সেই হাই স্পিড ট্রেনের কিন্তু সমস্ত ক্ষেত্রেই স্টেশন বানানো হয়েছে শহর থেকে দূরে। হাই স্পিড ট্রেন শহরের বাইরে দিয়ে যাবে, এবার হাই স্পিড ট্রেন ছাড়া তো যাতায়াতের উপায় নেই। তো হাই স্পিড ট্রেন থেকে নেমে মেট্রো আর ক্যাবে করে তোমাকে শহরে আসতে হবে। ট্রেন নম্বর 17-12 আমাকে, বা বলা ভালো আমাদেরকে, নামিয়ে দিয়েছে শিয়ান বে স্টেশনে। এই ট্রেন এবার এখান থেকে ছেড়ে যাবে, আর আমাকে এবার আমার গন্তব্য ঠিক করতে হবে। যে গন্তব্য আমাকে নিয়ে যাবে হচ্ছে ঝাংলু বলে একটা জায়গাতে। এখান থেকে মেট্রো নেব, আর এটা হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল। আর এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, ট্রেনের ভেতরে কোনো রকম স্মোকিং অ্যালাউ নয়, বারবার করে ঘোষণা হচ্ছে, কিন্তু প্ল্যাটফর্মে যত খুশি সিগারেট খাওয়া যায়। তো যেসব মানুষগুলো ট্রেনে সিগারেট খেতে পারছিল না, তারা যখন প্ল্যাটফর্মে নেমে সেই সুখ টান দিচ্ছে,
মনে হচ্ছে যেন জীবনের শেষ টার্নে টান দিচ্ছে, এরপরে জমের টান দেবে। আচ্ছা, মেট্রো কোন দিকে? স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। শিয়ান বে, শেনজেন, আজকে যেখান থেকে এলাম চংকিং, প্রত্যেকটা স্টেশন বিশাল বড়, অনেকগুলো প্ল্যাটফর্ম। আর এখান থেকেই শহরে যাওয়ার বাস, মেট্রো সব পাওয়া যায়। তবে আমার পরামর্শ, যেখানে মেট্রো থাকবে সবসময় মেট্রো নেওয়াই ভালো। হতে পারে একটা দুটো ইন্টারচেঞ্জ করতে হবে, কিন্তু মেট্রোর থেকে ভালো কিছু নেই। যদিও আমাকে আজকে আর ইন্টারচেঞ্জ করতে হবে না, আমি একদম ডিরেক্ট পৌঁছতে পারবো, তাও 40 মিনিট সময় লাগবেই। বেলা 1:20 চলে এলাম মেট্রো স্টেশনে। যাবো হচ্ছে ঝংলু, সিনেমা রয়েছে পাগলু, যাবো এখন ঝংলু। চলে এসছে মেট্রো ঝংলু যাওয়ার জন্য। আর টিকিটের ফেয়ার নিলে হচ্ছে 5 চাইনিজ ওয়ান। লোকজন মাঝে মধ্যে আমাদের ঘুরে দেখায়, কি ভাষায় কথা বলে লোকটা। আরে আমি কথা বলবো না, আমার কনফিডেন্স কথা বলবে। ঝংলু অনেকটা বড় স্টেশন, অনেকটা আমাদের এসপ্ল্যানেডের মতো। তো এখান থেকে 2 নম্বর লাইন আর 6 নম্বর লাইন ভাগ হয়, আমি তো 2 নম্বর লাইন ধরে এলাম। আর এখান থেকে অনেকগুলো গেট রয়েছে, ABCD, ওদিক থেকে KGF, JEH, এতগুলো গেট রয়েছে। এর কোন গেট দিয়ে বেরোলে আমি ঠিক জায়গায় পৌঁছাবো, মানে যেখানে আমি হোটেল নিয়েছি বেল টাওয়ার পৌঁছাবো, তো সেটা এখন খুঁজে দেখার। এত বড় একটা সাবওয়ে স্টেশন, মানে স্টেশন ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যে পুরো শহর ঘুরে নিলাম। হোটেলে মেসেজ করেছিলাম, বললো 1 নম্বর এক্সিট গেট দিয়ে বেরোতে, কিন্তু এখানে তো এক্সিট 1 বলে কিছুই নেই, এখানে তো ABCD আছে। তো ওটাই কনফিউশনে। আর ওদেরকে মেসেজ করলে সবসময় রিপ্লাইও করে না। আর ফোন যে করব, ওরা যে ভাষায় কথা বলবে সে ভাষায় আমি বুঝতে পারবো না। সব দিকেই চাপ ভাই। ঝংলু মেট্রো স্টেশন তো না, যেন মনে হচ্ছে অ্যালফাবেট মুখস্থ করছি, ABCDEFGH, IJও আছে। জায়গাটা ম্যাপ এখানে পেয়েছি আমি, এই ম্যাপ দেখে হায় আল্লাহ, ম্যাপে তো সব হচ্ছে এই ভাষায় লেখা, চাইনিজ ভাষা, আমাকে তো কনভার্ট করতে হবে। পাইসি, হচ্ছে দ্য বেল টাওয়ার, ড্রাম টাওয়ার, মুসলিম কোয়ার্টার, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যখন বাইরে এসেছি তখন আমার মাথা ব্যথা ঘুরে গেছে। প্রথম দিন যে কোনো নতুন শহরে পৌঁছে প্রবলেম হবেই হবে। এত ব্যাপারটা সহজ নয় এখানে, যেহেতু ল্যাঙ্গুয়েজ কেউ বোঝে না বা এখানে ম্যাপ কাজ করে না। আজকের দিন কেটে গেলে কাল থেকে আবার সব কিছু বাড়ির মতোই, মানে সহজ, জলের মতো সহজ হয়ে যাবে। এই সামনে রয়েছে শিয়ানের সবচাইতে পপুলার জায়গা বেল টাওয়ার। এখানে বেল টাওয়ার আর ড্রাম টাওয়ার হচ্ছে খুব বিখ্যাত জায়গা, মানে শহরের কেন্দ্রস্থল যাকে বলে, যেখানে বেশিরভাগ টুরিস্টরা এসে থাকে বা যেখানে হোটেল ফোটেল সবই আছে এবং ট্রান্সপোর্টেশনও খুব ভালো। এবার এই যে ঝংলু স্টেশনের নাম বললাম, ঝং কথার অর্থ হচ্ছে বেল, আর লু কথার অর্থ হচ্ছে টাওয়ার। তো ওই বেল টাওয়ার থেকেই এই স্টেশনের নাম হয়েছে, যেহেতু সবচেয়ে কাছের স্টেশন, ওই বেল টাওয়ার থেকেই নাম হয়েছে ঝংলু। আর আমি এমন এমন জায়গায় হোটেল নিয়েছি এবার, যেখান থেকে যে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট বা পাবলিক ট্রান্সপোর্টেশন সহজে অ্যাক্সেস করা যায়। যে জিনিসটা আমার জাপানে প্রবলেম হয়েছিল সেটা আবার চায়না এসে প্রবলেম হয়নি। কিন্তু প্রবলেম এখানে এটাই যে এখানে জায়গাটা খুঁজে বের করা মুশকিল। আর সবথেকে বড় বিষয় যে এখানে কোনো হোটেল বা দোকানের নাম কিন্তু ইংরেজিতে লেখা নয়, মানে অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি নয়, সবই হচ্ছে চাইনিজ ভাষায় লেখা। এবার এক ঝলক দেখে বোঝা মুশকিল যে এটা কোন জায়গা। হোটেল থেকেও কোনো রিপ্লাই করে না, হোটেল থেকে কখন রিপ্লাই করে ভগবান জানে। ওরা একটা AI অ্যাসিস্ট্যান্ট বসিয়ে রেখে দিয়েছে, সে আমাকে জিজ্ঞেস করছে হাউ ডু আই চেক ইন দ্য হোটেল, এই ট্রান্সফার সার্ভিস না তা না, AI সব বলছে। হোটেলের লোকও রিপ্লাই করে না, মেসেজও দেখে না যে লোক আসবে। আর ফোন করে যে কথা বলবো সেটাও পারবো না, কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজ বুঝি না। GPS বলছে পৌঁছে গেছি বিল্ডিংটায়, এবার বিল্ডিংয়ের সামনে অন্য হোটেলের নাম লেখা। দিয়ে আমি জিজ্ঞেস করলাম একজনকে, ভেতরে একজন বসে আছে রিসেপশনে, বলছে এইটার 3rd ফ্লোরে আপনাকে আসতে হবে, 3rd ফ্লোরে 3। এটা তো মানে কি একটা বিল্ডিংয়ে একাধিক হোটেল রয়েছে একটা বিল্ডিংয়ের মধ্যে। এবার নিচতলে একটা হোটেল, দোতলে একটা হোটেল, এইটাও একটা হোটেল, এটাই মনে হচ্ছে আমার হোটেল। দেখুন এখানে 2টো থেকে এন্ট্রি, এখন অলরেডি 2:31 বাজে, মানে আমি একদম টাইমে এসেছি। আর যে কোনো শহরে 2 দিন করে রাখতেই হবে। দেখছেন তো আসতে কত সময় লাগছে, খুঁজতে সময় লাগছে। তো ইনফরমেটিভ ব্লগ বানাতে গেলে খাটতে হবে, আর ইনফরমেটিভ ব্লগ দেখার পরে নিজেরাই আসে যাবে। আর এর জন্য অবশ্যই লাইক করতে হবে। এখন অব্দি আপনারা লাইক যারা করেননি প্লিজ লাইক করে দিন, একটা কমেন্টস করুন কেমন লাগছে এই পর্ব। জানলা নেই এই রুমটায়, জানলা না থাকাই ভালো, কারণ ছোটোবেলায় স্যার বলেছিল জানলা দিয়ে প্রেম পালিয়ে যায়। জানলা ছাড়া বাকি সব কিছুই আছে। বিছানাপত্র বেশ ভালো আছে। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, ডেস্ক রয়েছে এখানে বসে কাজ করার জন্য, আর 2টো গ্লাস, আয়না, আর স্নান করার জন্য আলাদা জায়গা, এনক্লোজার, কোমোড, বেসিন, আর সব কিছুই রয়েছে। 2 রাতের জন্য পড়েছে এটা 3285 টাকা, মানে ওই অলমোস্ট 1600 টাকার কিছু বেশি করে পড়েছে। শহরের একদম মেন জায়গাতে, একদম মেট্রো স্টেশনের কাছে, ওয়াকিং ডিস্টেন্স, 1600 টাকায় এরকম হোটেল, এরকম রুম, আমি বলবো ওর্থ ইট। আপাতত একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই,
তারপর বেরোবো এখানে, আজকে দেখি কী কী সাইট সিন করা যায়, আপনাদেরকে দেখানো যায়। এসে স্নান টান করে বিছানায় শুয়েছি, বাস সেই ঘুম। তারপর যখন ঘুম ভাঙলো তখন বেজে গিয়েছে রাত 9:37। কাছেই রয়েছে বেল টাওয়ার, একটু বেল টাওয়ার দিকটা ঘুরে আসি। দিনের বেলায় এই শহরের একরকম রূপ, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর পুরো শহরের রূপ পাল্টে যায়। সব মানুষ এখন রাস্তায়, প্রচুর খাওয়া দাওয়ার দোকান, চারিদিকে প্রচুর আলো। সিয়ানের সবচাইতে জমজমাট জায়গা এই বেল টাওয়ার। বেল টাওয়ার আর হচ্ছে ড্রাম টাওয়ার, ওই সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেল টাওয়ার। একটা বিখ্যাত স্ট্রিট আছে, তার নাম হচ্ছে হুইমিন স্ট্রিট বা মুসলিম কোয়ার্টার। মুসলিম কোয়ার্টারের নাম আপনারা শুনেছেন, কোনো কোনো ব্লগে হয়তো দেখেছেন। তো এখান থেকে কিন্তু মুসলিম কোয়ার্টার খুবই কাছে, তো ওইটা কিন্তু হেঁটেই যাওয়া যায়। তো এই হচ্ছে সেই আইকনিক বেল টাওয়ার, যেটা নির্মিত হয়েছিল 1384 খ্রিস্টাব্দে, যখন চীনে মিন রাজবংশের শাসন ছিল। এই ঘণ্টাঘর তৈরির উদ্দেশ্য কী ছিল? এখানে ঘণ্টা থাকতো, তখন ওপরে ঘণ্টা রয়েছে। তো এই ঘণ্টা বাজিয়ে যেমন শহরের মানুষের ঘুম ভাঙানো হতো, তেমনি বিভিন্ন সময় মানুষকে সময় জানানো হতো, টাইম জানানো হতো। তার জন্য নাম হচ্ছে বেল টাওয়ার বা ঘণ্টাঘর। এই বেল টাওয়ার থেকে কিন্তু 4টে রাস্তা হাত দিকে যাচ্ছে। একটা যাচ্ছে নর্থের দিকে, একটা সাউথের দিকে, একটা ইস্টের দিকে, একটা ওয়েস্টের দিকে। সিয়ান শহরের যদি কোনো আইকনিক জায়গা থাকে তাহলে হচ্ছে এই বেল টাওয়ার। তো এই বেল টাওয়ারকে ঘিরে কিন্তু মানুষের এই রকম ভিড়, যারা এখানে আসে তারা কিন্তু এই বেল টাওয়ারের সঙ্গে সবাই ছবি তুলতে চায়। দারুণ জায়গা। এখানেও সব ক্যামেরাম্যানরা রয়েছে যারা মানুষের ছবি তুলে দেয়। এই পুরো একটা চত্বর রয়েছে যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানুষজন এখানে বসে ভালো সময় কাটায়। খুব সুন্দর একটা জায়গা। সবচাইতে বড় কথা, আজ হচ্ছে সানডে, রবিবার, ছুটির দিন। তো স্বভাবতই ছুটির দিনে যে কোনো জায়গায় ভিড় বেশি হয়, তো এখানেও ঠিক তাই। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা এই বেল টাওয়ারে এসছে, ভালো সময় কাটাচ্ছে, কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, আর অবশ্যই কিন্তু ছবি তুলছে এই সিয়ানের বেল টাওয়ারের সাথে। আমি এখান থেকে যাব হচ্ছে আমার পরবর্তী গন্তব্য, পায়ে হেঁটেই যাওয়া যায়, সেটা হচ্ছে ড্রাম টাওয়ার। এই রয়েছে হচ্ছে ড্রাম টাওয়ার। বেল টাওয়ার যেমন বেল বাজিয়ে সময় ঘোষণা করতো, তেমনি ড্রাম টাওয়ারও ঠিক একই কাজ করতো। পার্থক্য এটাই, বেল টাওয়ার সময় ঘোষণা করতে হচ্ছে দিনের বেলায়, আর ড্রাম টাওয়ার সময় ঘোষণা করতে হচ্ছে সন্ধ্যাবেলায়। ওটা সকালে, এটা সন্ধ্যায়। এভাবেই এই দুটো কাজ করতো শহরবাসীকে সময় জানানোর জন্য। আর এই ড্রাম টাওয়ারের সামনে রয়েছে সিয়ানের সবচাইতে বিখ্যাত জায়গা, স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, এবং চীনের মধ্যে ওই জায়গাটা বিখ্যাত। আর পর্যটকদের কাছে তো অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটাই হচ্ছে হুইমিন স্ট্রিট বা মুসলিম কোয়ার্টার। তার মধ্যে একটা বিখ্যাত খাবার হচ্ছে, তার নাম হচ্ছে বোবোজি। বোবোজি হচ্ছে এখানে বিভিন্ন রকম মাংস, তারপরে শাক সবজি টুকরো টুকরো করে কেটে মশলার মধ্যে ডুবিয়ে রাখা হয়। এখানে মাংস, তারপরে শাক সবজি, নানা রকম আইটেম, মাংসের আইটেম বেশি আছে, সেগুলোকে কেটে টুকরো টুকরো করে কাটা হয় শেপে, তারপর কাঠিতে ঘেটে এই মশলার মধ্যে ডুবিয়ে রাখা হয়। তো এই খাবারটার নাম হচ্ছে বোবোজি, বোবাজি। আর এখানে হুই বলতে বোঝায় একটা বিশেষ মুসলিম সম্প্রদায়কে। তো সেই বিশেষ মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই রাস্তায় বা তার আশেপাশে বসবাস করে বলে কিন্তু এই রাস্তার নাম হয়ে গিয়েছে হুইমিন স্ট্রিট। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে চীনের এই জায়গাতে মুসলিমরা কী করলো, বা মুসলিমরা এখানে কী করে তাদের বসতি স্থাপন করলো, বা এই জায়গাটা কেন এত বিখ্যাত হলো। এর পেছনে যে ইতিহাস রয়েছে সেটা হচ্ছে, প্রাচীনকালে যখন সিল্ক রুটে বাণিজ্য হতো, তখন অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষরা বা ব্যবসায়ীরা এই জায়গায় এসে বসতি স্থাপন করে। ধীরে ধীরে তাদের জনগোষ্ঠী বাড়তে শুরু করে, এই পুরো জায়গাটা একটা বড় জনবসতি বা কোয়ার্টারে পরিণত হয়। তো সেই থেকেই এই জায়গার নাম হয়ে গিয়েছে হুইমিন স্ট্রিট বা মুসলিম কোয়ার্টার। আর এই মুসলিম কোয়ার্টারই রয়েছে গ্রেট মস্ক অফ সিয়ান। এখানকার খুব বিখ্যাত একটা মসজিদ, এবং চীনে যতগুলো মসজিদ রয়েছে তার মধ্যে কিন্তু এই হুইমিন স্ট্রিটের গ্রেট মস্ক অফ সিয়ান হচ্ছে বিখ্যাত জায়গা। এই মুসলিম স্ট্রিটে বহু রকম স্ট্রিট ফুড পাওয়া যায়, তার মধ্যে বিখ্যাত কিছু খাবার দাবার রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। যারা খাবার দাবার খেতে ভালোবাসেন, এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু হচ্ছে সিয়ানের এই স্ট্রিট ফুড বা হুইমিন স্ট্রিট কিন্তু স্বর্গরাজ্য। এখানে যে কাবাবগুলো বিক্রি হচ্ছে এগুলো সব হচ্ছে অক্টোপাসের কাবাব, আর রয়েছে স্কুইড কাবাব। আপনারা অনেকেই খেয়েছেন, আজ থেকে কাবাবের তালিকায় নতুন একটা কাবাব অ্যাড হলো, সেটা হচ্ছে অক্টোপাসের কাবাব। আমরা যেমন বিরিয়ানি প্যাক করাই, এখান থেকে মানুষ এসব রোস্টেড মুরগি প্যাক করাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে লিয়াংপি। লিয়াংপি কি? লিয়াংপি হচ্ছে ঠান্ডা নুডলস। আমরা খাই গরম নুডলস, এরা খায় হচ্ছে ঠান্ডা নুডলস।
তো ঠান্ডা নুডলসকে বলা হয় এখানে লিয়াংপি। এই দোকানে রয়েছে বহু রকম সব কাবাব, যাকে আমরা বলি শিক কাবাব, সব শিখে গাঁথা আছে। এটা হচ্ছে রেড উইলো কাবাব। এছাড়া এখানে সামুদ্রিক স্কুইড, অক্টোপাস এদেরও কাবাব রয়েছে। কাবাবের দোকান এখানে বেশি। এই যে পাগুলো রয়েছে এগুলো হচ্ছে শুয়োরের পা। তো শুয়োরের পায়ের নলি কিন্তু এইখানকার একটা বিখ্যাত খাবার, খুব চলে এখানে এই শুয়োরের পায়ের নলি। এই হুইমিন স্ট্রিটে বা মুসলিম কোয়ার্টারে যেসব দোকানপাট রয়েছে সেখানে বিফ যেমন চলে তেমনি পর্কও চলে। বিফ, পর্ক, তারপরে সামুদ্রিক ফিশ সব খাবার দাবার পাওয়া যায়। এখানে একটা দোকান রয়েছে স্কেচিংয়ের দোকান, ওখানে সব গেস্টরা বসে থাকবে আর এরা সব এরকম স্কেচ করে দেবে। ওখানে সব আর্টিস্টরা বসে আছে আর এখানে যাদের স্কেচ তৈরি করে তারা বসে আছে। এইটা কিন্তু চীনে খুব চলে, সবাই কিন্তু নিজে স্কেচ করায়। টোটো, ফাইনালি চীনে এসে টোটোর দেখা পেলাম। তবে যারা ভেজ খেতে ভালোবাসে সেক্ষেত্রে কিন্তু এখানে ভেজ খাবার দাবার রয়েছে, যেমন ভুট্টা নানা রকম খাবার দাবার রয়েছে, ফ্রুটস প্রচুর রয়েছে এখানে এসে। এখানে মাংসের পাশাপাশি এদিকে রয়েছে ভাজা আলু, আর এগুলো কিন্তু সবচেয়ে শুয়োরের পা। কি খাবার একটু দেখি তো, এত লাইন দিয়ে লোকে খাচ্ছে, কি খাবার এখানে পাওয়া যাচ্ছে। এখানে যে খাবার বিক্রি হচ্ছে এটার নাম হচ্ছে রও জিয়ামো। রও জিয়ামো হচ্ছে এখানকার একটা লোকাল বার্গার। আমরা যেমন বার্গার খাই তেমনি চীনেও এক ধরনের বার্গার পাওয়া যায়, বিশেষ করে স্ট্রিটে, তার নাম হচ্ছে রও জিয়ামো। তো সেই বার্গারের জন্য এখানে লাইন। আজ থেকে বার্গারের দোকানে গিয়ে বলবো বার্গার নয়, রও জিয়ামো দিন, রও জিয়ামো। ওইদিকে কালো কালো কি সব বিক্রি হচ্ছে, দেখি ওই কালো কালো জিনিস কি, ওরই খাবারের নাম কি। এগুলো কিন্তু লেখা আছে ইংরেজিতেই, কাজে পড়তে অসুবিধা হবে না। এখানে রয়েছে রোস্টেড চিকেন, বিফ জার্কি, বিফ জার্কি। এখানে বিফের নানা রকম আইটেম রয়েছে, চিকেন আর বিফ, এগুলো সব হচ্ছে এখানে বিফ। এখানে একটা কথা শোনা যাচ্ছে, নাং, দন্ত নয়াকার ন, আমরা যেরকম নান খাই, প্লেন নান, বাটার নান, তেমনি এটা হচ্ছে শিয়ানের বিখ্যাত নান, যেটা তৈরি হচ্ছে সূর্যমুখীর বীজ দিয়ে। সূর্যমুখী ফুলের বীজ, তারপরে তিল, এসব দিয়ে তৈরি হচ্ছে শিয়ানের বিখ্যাত নান। খাও নাং, খাও নাং, খাও নাং, খাও নাং, মানে নান খাও, নান খাও। কিসের যে পা এগুলো। এখানকার লোকজন খুব স্পাইসি খাবার খায়। এখানেও সব মাংসের আইটেম। এগুলো পর কি হবে, আরে ওটা কি বেগুন পোড়া নাকি, ব্যাঙ্গান, বেগুন পোড়াচ্ছে। এইটাও হচ্ছে এই হুইমিন স্ট্রিটের একটা বিখ্যাত খাবার, এটার নাম হচ্ছে হুয়াইগুং সিজিবিন। হুয়াইগুং সিজিবিন কি, এটা হচ্ছে পার্সিমান কেক। আমরা যেরকম কেক খাই তেমনি হচ্ছে কেক। আর এই পার্সিমান বলে একটা ফল রয়েছে, এই ফলটা টমেটোর মতো দেখতে, এই পার্সিমান ফল দিয়ে এই কেকটা তৈরি হয়। এখানে আরও অনেক উপকরণ থাকে, সব মিলিয়ে মিশিয়ে এটা তৈরি হয়। আর এটা খেতে কিন্তু খুব ক্রিস্পি। এটাও কিন্তু এই হুইমিন স্ট্রিটের একটা বিখ্যাত খাবার। আর এগুলো তো পার্সিমান কেক, আর এগুলো হচ্ছে ড্রাই পার্সিমান। যারা থাইল্যান্ড গিয়েছেন তারা তো এই ফলের নাম জানেন। কি নাম এই ফলের আপনারা কমেন্টস করে জানান, ততক্ষণ আমি যাই পরবর্তী খাবারের দোকানে। সূর্যমুখী ফুল, সেই সূর্যমুখী ফুলের এটা হচ্ছে ওপরের অংশ। এটাও কিন্তু এই শিয়ান স্ট্রিটের এক ধরনের স্ন্যাক জাতীয় খাবার, খুব চলে এখানে। আমরা যেমন কুল খাই তেমনি এখানে এক ধরনের কুলের মতো ফল রয়েছে শুকনো, এটাকে বলা হচ্ছে জুজুবে, মিষ্টি জুজুবে। এটাও খুব চলে এখানে, জুজুবে, জুজুবে আর সূর্যমুখী ফুল। এখানেই শেষ নয়, আরও অনেক আছে। এই যে সামনে রাস্তা, পুরোটাই স্ট্রিট ফুডের মার্কেট। এই খাবারগুলোকে বলা হয় জিয়াওজি। আমরা যেমন মোমো খাই তেমনি মোমো মতো দেখতে এই খাবারগুলো, এর নাম হচ্ছে জিয়াওজি। এগুলো কখনো সবজি দিয়ে তৈরি হয়, কখনো মানে মাংস দিয়েও তৈরি হয়। ভেতরে সবজির পুর থাকতে পারে, যেরকম আমরা মোমোতে খাই না ভেজ মোমো, ভেতরে সবজির হয়। আবার চিকেন মোমো তেমনি এটা কখনো সবজি দিয়েও তৈরি হয়, আবার কখনো মাংস দিয়েও তৈরি হয়। এই আইটেমের নাম হচ্ছে জিয়াওজি। 17 পিসের দাম হচ্ছে 15 চাইনিজ ইউয়ান। বিরাট জমজমার জায়গা, আর অলিতে গলিতে এখানে দোকান, এত খাবারের দোকান, এত মানুষের ফুটফল, তারপরেও কিন্তু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা এখানে মনে করবেন আমরা মাংস টাংস খাবো না, ফলমূল খাবো, এখানে নারকেল রয়েছে, বড় বড় বেদানা রয়েছে, বেদানার জুস বিক্রি হচ্ছে, ওয়াটারমেলন রয়েছে। এখানে ফলের রস, ফলের জুস কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায়, ফলের জুস প্রচুর এখানে। আখের রস, আমরা যেরকম আখের রস খাই এখানে হচ্ছে আখের রস। এই খাবারটার নাম হচ্ছে চাওয়াং সুবিং, এখানে ইংরেজিতে লেখাও আছে চাওয়াং সুবিং। এটাও খুব বিখ্যাত খাবার চীনে একটা। এটা অনেকটা পেস্ট্রির মতো দেখতে, চীনা পেস্ট্রি বা বিস্কুট। এটা গরম গরম বিক্রি হয়। দোকানে বিস্কুট কিনতে গিয়ে বিস্কুট চাইবো না, বলবো চাওয়াং সুবিং দিন, চাওয়াং সুবিং। খাবারটা হচ্ছে রাইস কেক, এটা কিন্তু ভাত দিয়ে তৈরি, তার উপরে কালারিং মিষ্টির সিরাম দেওয়া রয়েছে। এটা হচ্ছে রাইস কেক। খুব ভালো করে দেখলে দেখা যাবে
এখানে কিন্তু চাল রয়েছে। গ্রেট মস্ক অফ শিয়ান এই গলিতেই রয়েছে। মানে আমাদের কথা যদি ধরি তাহলে হচ্ছে মসজিদ গলি। বিফ জার্কি খুব বিখ্যাত খাবার এখানকার, এটা খুব চলে। বিফ জার্কি, বিফের ছবিও দেওয়া রয়েছে। এমনই একটা জায়গা যেখানে পাশাপাশি দোকানে বিফ আর পর্ক বিক্রি হয়। এখানে মানুষ বিফের আইটেমও ট্রাই করে, পর্কের আইটেমও ট্রাই করে, কারণ চীনের সব জায়গায় বিফ পর্ক বিখ্যাত, আর সেই সঙ্গে সঙ্গে সি ফুডও বিখ্যাত। আমি তো খুঁজছিলাম একটু সেদ্ধ ভাত পেলে ভালো হতো। ঘুরতে ঘুরতে খিদে পেয়েছিল, তা এই যে এই কেকের মতো দেখতে খাবারটা বা গোল পাউরুটির মতো, তো এইগুলো নিচ্ছিলাম। বললো দাম হচ্ছে 10। বললো সুকায়দা বলে একটা খাবার। বললাম ঠিক আছে, খাওয়া যেতেই পারে। তারপর কি সন্দেহ হলো, আমি একবার চেক করলাম ভালো করে যে সুকায়দা এটা কি আইটেম, ভালো করে লেখাটা। তারপরে সন্দেহ হওয়ার পর ওকে আমি দেখালাম লিখে, মানে ইংলিশে লিখলাম, চাইনিজ ওরা পড়লো। এটাও মধ্যে যে মশলা রয়েছে তার মধ্যে বিফ আছে। এখানে খাবার দাবারের মধ্যে বিফ জিনিসটা সব জায়গাতেই আছে। কাজে যারা বিফ খায় না তাদের এখানে খাবার দাবার ট্রাই না করাই ভালো, ফ্রুটস আইটেম ছাড়া। আর আমি যদি এখানকার খাবারের রিভিউ টু দিতাম তাহলে হয়তো একটু মানে ভিউ টু বেশি আসতো, কিন্তু ভিউয়ের জন্য এখন বিফ বা পর্কে আমার মানে কোনো খাবার কোনো ইচ্ছেও নেই। আর আমি কখনো জ্ঞানও তো এগুলো খাবো না। হ্যাঁ, ভুল করে কোনো দিন খেয়ে নিয়েছি সেটা আলাদা কথা, হয়তো কোথাও ভুল করে খাওয়া হয়ে গেছে, কিন্তু জ্ঞানও তো আমি কখনো বিফ বা পর্ক কখনোই খাবো না। আমরাও তরমুজ খাই, আর এগুলো এখানকার তরমুজ কেমনই দেখতে না, যেন মনে হচ্ছে স্পঞ্জকে কেটে কেটে কালার করা হয়েছে। কোথাও বীজ নেই, কিন্তু মনে হচ্ছে পুরো স্পঞ্জ কেটে কেটে বানিয়ে বিক্রি করছে। চীনের এই একটা জায়গা যেখানে আমি এখন প্রথম টোটো দেখলাম। আমি এতদিন পর্যন্ত কোথাও টোটো দেখিনি, বাট এই হুইমেন সিটি এসে কিন্তু টোটো দেখলাম। মস্ক অফ শিয়ান, মস্ক। No English. হ্যাঁ, No English. নো ইংলিশ। ওকে ওকে, জিজ্ঞেস করলাম যে মস্কটা কোথায়, বুঝতে পারছি না। এবার বলছেন নো ইংলিশ। খুঁজছি মস্ক, দেখাচ্ছে জুসের দোকান। রাত হয়ে গেছে অনেক, একটা নির্জন গলি, দোকানপাট বন্ধ, অল্প দু একজন লোকের দেখা পাচ্ছি। তো এখানে এই জন্যই আসতে হলো। এখানেই রয়েছে হচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী শিয়ানের গ্রেট মস্ক বা মসজিদ। চীনে যতগুলো বড় বড় মসজিদ রয়েছে তার মধ্যে এই শিয়ানের মসজিদও একটা। গলির ভেতরে অন্ধকার হয়ে গেছে, এখন লোকজন বিশেষ নেই, 11টা বাজে এখানে। এই হচ্ছে মসজিদের ভেতরে যাওয়ার রাস্তা, এটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর এই চত্বরে কেউ কোথাও নেই, দু একজন লোক আছে এখানে আর কি, দোকানিরা সব জিনিসপত্র বিক্রি করছিল, তারাও সব গুটি টুটি চলে গেছে, এখন আর কেউ কোথাও নেই। আর এই রাতে 11টার সময় এইসব গলিগালা আমার খুব একটা সেফ লাগছে না কাকি। দেখুন, আমি একজন বিদেশের ট্যুরিস্ট, কাছে কিছু না হলেও দুটো ফোন, ক্যামেরা, পয়সা করে তো আছে, হয়তো কিছুই হবে না, চারিদিকে ক্যামেরা রয়েছে, তবু একটা কীরকম লাগে। আর এমনি তো আমায় কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, 6টার সময় উঠতে হবে, কারণ কাল যাবো হচ্ছে শিয়ানের যে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে টেরাকোটা আর্মি মিউজিয়াম দেখতে। যেতেও 2 ঘন্টার মতো সময় লাগবে। কিভাবে যাব সেখানে, কি রয়েছে সেখানে, কত কী খরচ হবে, সব আপনাদেরকে আপডেট আমি অবশ্যই দেবো। আপাতত আমাকে হোটেল ফেরার পথ ধরতে হবে, কারণ সময় ঘড়ি বলছে রাত 11টা বেজে 8 মিনিট। জানি না কোন রাস্তায় ঢুকলাম, এই রাস্তা কোথায় গিয়ে মিশবে। রাত 11 বেজে 57 মিনিট, ফাইনালি রুমে ফিরে এলাম। একটা জলের বোতল আসার সময় কিনে নিয়ে এলাম, আর এসে এই যে ভাত বসালাম, কারণ আমাকে এখন রান্না বান্না করে আর কি খেতে হবে। কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টান প্রোগ্রাম, তো ফুটবো সেই পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। আপাতত সবাইকে শুভরাত্রি, বাই বাই, লাভ ইউ। কি বিরাট একটা প্রজেক্ট কল্পনা করুন, যে 2000 বছর পুরনো জিনিস যখন আবিষ্কার হচ্ছে সেগুলোকে আবার নতুন করে রিনোভেট করছে।